বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইজ অনলাইন ক্লাসে প্রত্যেক দিনই আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো কার্যত কম্পিটিটিভ ফিল্ডে খুব ইম্পর্টেন্ট সেটার উপরেই ডিসকাশন চলে। আজও রয়েছে আমরা কেমিস্ট্রি ক্লাসে। কেমিস্ট্রি কতটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য এই এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না। আর কিছুটা সময় হাতে বাকি রয়েছে আমাদের, আমি একটু তাই আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইবো। হ্যাঁ, আমাদের যে আলোচনাটা বাকি ছিল সেটা হচ্ছে আমরা মেন ডাইজেস্টিভ সিস্টেমের প্রত্যেকটা পার্ট নিয়ে পড়ে ফেলেছি। এবার যে পার্টটা আমাদের বাকি আছে, দিস ইজ দ্য অ্যাক্সেসরি অর্গান অফ ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমি বন্ধুদের অলরেডি বলেছি যে পার্টটা বাকি মানে স্যালাইভারি গ্ল্যান্ড, লিভার এবং প্যানক্রিয়াস যেটা পড়বো, তার সাথে আমরা পড়বো অল্প করে আমাদের ডাইজেশন প্রসেস, কী করে খাদ্যের প্রসেসটা চলে, খাদ্য গ্রহণটা এবং সেটা ডাইজেশন কী করে হয়, এবং কিছু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কিছু রোগ হয় যেগুলো আমাদের ডিসঅর্ডার হিসেবে কাজ করে সেগুলো। সো এক ফোটাও সময় নষ্ট না করে আমি পড়াশোনায় আসছি। দেখো, অ্যাক্সেসরি অর্গ্যান যেটা আমাদের স্ক্রিনের স্লাইড পেজে বলা হচ্ছে, ল্যাটার দ্য অ্যাক্সেসরি অর্গ্যান অফ ডাইজেশন ইটস তিনটে কনসিস্ট থাকে। একটা থ্রি পেয়ার অফ স্যালাইভারি গ্ল্যান্ড, 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, প্যানক্রিয়াস এবং লিভার। সো আমরা প্রথম পার্টে দেখব হোয়াট ইজ স্যালাইভারি গ্ল্যান্ড। Salivary glands are present in the oral cavity and pour their secretion into mouth. সেখান থেকে যে মিউকাসাল লেয়ার বা সালাইভা যেটা সিক্রেশন সেটা মাউথে আছে। সালাইভা কি? সো দিস ইজ দ্য সালাইভা। সালাইভা ইজ দ্য কম্বাইন্ড সিক্রেশন ফ্রম দ্য salivary gland are small muscle secreting glands of the lining of the oral cavity. About 1.5 liters of saliva is produced daily and it consists of, মোটামুটি বুঝতেই পারছো সালাইভা যে অংশটা আছে যেটা আমাদের এখান থেকে একটা মিউকাসা বেরোয় এবং যেটা মোটামুটি 1.5 লিটার প্রত্যেক দিন আমাদের বেরিয়ে থাকে, এবং যেটা থাকে কি কি যে সমস্ত জিনিসগুলো নিয়ে স্যালাইভা গঠন হয় চলো দেখে নিই। বলছে থাকে ওয়াটার, মিনারেল সল্ট, এনজাইম, স্যালাইভারি অ্যামাইলেস। খুব ইম্পর্টেন্ট একটা নাম মনে রাখবে, স্যালাইভারি অ্যামাইলেসের আরেকটা নাম টায়ালিন, এবং এই টায়ালিনের কাজ হচ্ছে আমাদের মুখের মধ্যে প্রথম কার্বোহাইড্রেট জাতীয় যে বস্তুটা আসে মানে যে ভাত বা আমরা কার্বোহাইড্রেট যা খাই সেকে ডাইজেশন করতে। একটা খুব ইন্টারেস্টিং মজার জিনিস আছে, সেটা হচ্ছে দেখো আমরা জানি একটা বাচ্চার ক্ষেত্রে প্রথম 6 মাস পর বা 7 মাস পর কেন তার মুখে অন্নপ্রাশন হয়, মুখে ভাত কেন হয়, তার একটা ডেফিনেটলি কোনো কারণ আছে সায়েন্টিফিক, এটা কোনো একটা রুলস না, সায়েন্টিফিক কারণ এটাই, আফটার 6 মান্থ অফ বার্থ একটা বেবির ক্ষেত্রে কিন্তু তার এই টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেস তার লালার মধ্যে জন্মায়, কারণ তারপর থেকে তাকে যদি কার্বোহাইড্রেট বা ভাত খাওয়ানো হয় সে ডাইজেশন করতে সক্ষম, সেই কারণে দেখবে সেই সময় তাকে গলা ভাত বা চটকে সেগুলোকে খাওয়ানো হয়ে থাকে। এটাই কিন্তু একমাত্র সায়েন্টিফিক কারণ, আর অন্য কোনো কারণের জন্য পার্টিকুলার 6 মান্থই কেন, 1 বছর পরে হতে পারতো বা 3 মাস পরেও হতে পারতো, তার কারণ এটাই, কারণ আফটার 6 মান্থ অফ বার্থ স্যালাইভারি অ্যামাইলেস বা টায়ালিনটা একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে আসে এবং সেটা ডাইজেশনে হেল্প করে। এছাড়াও দেখো কিছু আমাদের মিউকাস থাকে, লাইসো এনজাইম থাকে, ইমিউনোগ্লোবিউলিন থাকে মানে অ্যান্টিবডি থাকে, ব্লাড ক্লটিং কিছু ফ্যাক্টর থাকে। যে 3টে পার্ট আছে দেখো, প্যারোটিড গ্ল্যান্ডস থাকে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস থাকে এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস থাকে, যার মধ্যে মনে রেখো আমি একটা স্যালাইভারি গ্ল্যান্ডের তোমাদের ছবি দেখাবো যার মধ্যে কিন্তু সবথেকে লার্জেস্ট পার্ট হিসেবে থাকে কিন্তু দিস ইজ প্যারোটিড গ্ল্যান্ড। এই অংশটা বিশেষ করে কিন্তু আমাদের এই কানের সাথে, কানমুতোর সাথে এই জায়গাটা রিলেটেড থাকে, দেখতেই পাচ্ছ স্কিনের ছবিতে, যেখানে ম্যাসাটার মাসেল আছে আমাদের শরীরের সব থেকে স্ট্রংগেস্ট মাসেল, এবং দেখো সাবলিঙ্গুয়াল থাকে আমাদের চোয়ালের এই অংশটা, আর সাবম্যান্ডিবল থাকে এই অংশটা। তো এই আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের অংশটাই কিন্তু আমাদের টনসিল ফুলে গেলে বা ঠান্ডা লাগলে এটাই ফুলে গিয়ে কিন্তু ব্যথা করে, বা মামস হলেও কিন্তু এই জায়গাটাই এফেক্টেড হয়ে থাকে। সো 3টে পার্ট নিয়ে আমি আলোচনায় আসছি। দেখো, প্যারোটিড ইজ situated one of the each side of face just below the external acoustic meatus, যেটা একটা আমাদের ইয়ারের বোনসের নাম, একটা ছোট্ট মাসেলের নাম যেটা অডিটরি ক্যানালের ঠিক তলার দিকে থাকে। দিস ইজ লার্জেস্ট পার্ট। তোমরা খেয়াল করে দেখো আরআরবি এসএসসির মতো পরীক্ষায় কিন্তু প্রশ্ন করেছে যে স্যালাইভারি গ্ল্যান্ডের কোন পার্টটা সব থেকে বড় লার্জেস্ট পার্ট, দিস ইজ প্যারোটিড। সাবম্যান্ডিবুলার কি? দিস লাই ওয়ান অন ইচ সাইড অফ ফেস আন্ডার দ্য অ্যাঙ্গেল অফ জয়ের সাথে আমাদের দুটো চোয়াল যেখানে গিয়ে মিস করছে সেই অ্যাঙ্গেল অফ জতে যে অংশটা থাকে দিস ইজ সাবম্যান্ডিবুলার। সাবলিঙ্গুয়াল কি? আন্ডার দ্য মিউকাসাল মেমব্রেন অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথ ফন্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ঠিক সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ঠিক ফন্টে যে অংশটা থাকে গালের দিকে দিস ইজ সাবলিঙ্গুয়াল। সো এই 3টে পার্ট নিয়ে আমাদের কিন্তু মেনলি মনে রাখতে হবে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে।
ফাংশন কি? কেমিক্যাল ডাইজেশন অফ পলিস্যাকারাইড, একটু আগেই বলেছি কেন। লুব্রিকেশন অফ ফুড, ড্রাই ফুড যখন এন্টারিং করে মাউথে, ময়েশ্চার অ্যান্ড লুব্রিকেটেড বাই সালাইভা বিফোর ইট ক্যান বি মেড ইন্টু বোলাস রেডি ফর দ্য সলোয়িং। একটা শুকনো ফুড খেলে আমরা সেটাকে লুব্রিকেন্ট করতে এবং সেটাকে আমাদের সহজ পাচ্য করতে যেটা হেল্প করে কিন্তু এই পার্টিকুলার স্যালাইভা। ক্লিনসিং অ্যান্ড লুব্রিকেটিংয়েও একটা কাজ করে থাকে, যেটা আমাদের মুখের ভেতর লালা অনেক ক্ষেত্রে ছোটো ছোটো মানে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মারতেও সাহায্য করে। এবং কিছু নন স্পেসিফিক ডিফেন্স হিসেবে লাইসোএনজাইম, ইমিউনোগ্লোবিউলিন বা ক্লটিং ফ্যাক্টর কিছু বেরোয়, যেগুলো কিন্তু আমাদের সেই পার্টিকুলার এই স্যালাইভাতে মিশে থাকে, যে কারণে একটা প্রাইমারি রেসপন্সে ইমিউন সিস্টেমে কিন্তু কাজ করে স্যালাইভা। নেক্সট পয়েন্ট ইজ আওয়ার প্যানক্রিয়াস। সো দেখো প্যানক্রিয়াস কি? পেল গ্রে গ্ল্যান্ড, ওয়েটিং অ্যাবাউট 60 গ্রাম, মোটামুটি 60 গ্রামের মতো ওজন। বোথ এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমরা জানি এটা একটা মিশ্রগ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড, বিকজ এটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনের কাজ করে। এক্সোক্রাইনের কাজ কি কি দেখে নিই, দেখো। ইচ লোবিউল ইজ ড্রেনড বাই এ টিনি ডাক্ট অ্যান্ড দিস ইউনাইট ইভেনচুয়ালি টু ফর্ম এ প্যানক্রিয়াটিক ডাক্ট। এটার মধ্যে অবশ্যই ডাক্ট আছে, মানে ডাক্ট আছে মানে বুঝতেই পারছো, হরমোনে তোমাদের পড়িয়েছিলাম। দিস ইজ এ এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেখানে ডাক্ট থাকবে এবং নালীর মাধ্যমে হরমোন বা কোনো কিছু সিক্রেশন আলটিমেটলি সেটা গিয়ে রক্তে বা এপিথেলিয়াল টিস্যুতে সরাসরি মিশবে, সেই কন্ডিশনটাকে আমরা বলতে পারি কিন্তু দিস ইজ এক্সোক্রাইন ফ্যাক্টর। সো এখানে আমাদের প্রমাণিত হয়ে গেল যে প্যানক্রিয়াস কী করে একটা এক্সোক্রাইনের কাজ করে। The function of exocrine pancreas is produced pancreatic juice containing enzyme digest carbohydrate protein fat. বুঝতে পারছো এখান থেকে প্যানক্রিয়াটিক জুস বেরোয়, যে জুসটা বেরোনোর জন্য কিন্তু আলটিমেটলি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে ডাইজেশনে কিন্তু এরা হেল্প করে। এই হচ্ছে সেই প্যানক্রিয়াসের ছবি, দেখতেই পাচ্ছ। দেখো যে প্যানক্রিয়াসের আলটিমেটলি আমাদের একটা পেল শেপেড অর্গ্যান থাকে, কিছু বাইল ডাক্ট আছে, এই বাইল নিয়ে আমরা এবার পড়াশোনায় আসবো, যেটা আমাদের লিভার পার্টের সাথে কিছুটা রিলেটেড। তার আগে আমরা প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন ফ্যাক্টরটা দেখে নিই। দেখো বলছে এন্ডোক্রাইন ফ্যাক্টর হিসাবে যে distributed throughout the gland are groups of specialized cell into pancreatic islets of Langerhans. It has 3 special cell, alpha, beta and delta cell. These islets have no ducts, so the hormone diffuse directly into blood. The function of endocrine pancreas is to secrete the hormone insulin and glucagon, which are principally concerned with control the blood glucose level. বুঝতেই পারছো এইখানে আইলেটস অফ ল্যাঙ্গারান্স নামক অংশ একটা আছে, যে অংশটায় 3টে সেল পাওয়া যায়, আলফা, বিটা এবং কিন্তু অবশ্যই ডেল্টা, নট গামা। সো এই 3টে সেল থেকে 3টে হরমোন বেরোয়। অলরেডি হরমোন টপিকে তোমাদেরকে ডিসকাস করেছি। আলফা সেল থেকে বেরোয় গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোয় ইনসুলিন, ডেল্টা সেল থেকে বেরোয় সোমাটোস্টিন। সোমাটোস্টিন যে হরমোন, এইগুলো মেন কাজ কি আমরা জানি। ইনসুলিনের কাজ কি? রক্তে চিনির মাত্রা বা গ্লুকোজের মাত্রা কমানো। উল্টো দিকে গ্লুকাগনের কাজ কি? বাড়ানো। দেখো একজন কমাচ্ছে একজন বাড়াচ্ছে, তবেই তো আমাদের শরীরে মেনটেন করছে। সো ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা, এটাই কিন্তু এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের মেন কাজ। সো এদের কোনো রকম ডাক্ট নেই, সো সরাসরি এই সমস্ত হরমোনগুলো রক্তে গিয়ে মেশে। সো এটা এন্ডোক্রাইন ফ্যাক্টর। একটু আগে আমরা পড়েছিলাম ডাক্টও পাওয়া যায়, সেটা এক্সোক্রাইন ফ্যাক্টর। সো এন্ডো কাম এক্সো, দ্যাটস ওয়াই আওয়ার প্যানক্রিয়াস ইজ নোন অ্যাজ দিস ইজ এ মিক্সড গ্ল্যান্ড। নেক্সট পয়েন্ট আমাদের কাছে দ্য লিভার, লাস্ট অ্যাক্সেসরি পার্ট। সো বলছি দেখো ওয়েট কত থাকে, মোটামুটি 1 থেকে 2.3 কেজি থাকে। লিভারে 4টে লোব, 4 লোবস, 2 মোস্ট অবভিয়াস লার্জ রাইট লোবস অ্যান্ড স্মলার ওয়েটেন shaped left lobe. The other 2 of chordate and quadrate lobes are areas on the posterior surface. Amongst the cell lining the sinusoid hepatic macrophage Cooper cell, whose function is to ingest and destroy any foreign particles present in the blood flowing throughout the liver. মোটামুটি বুঝতেই পারছো আমাদের এখানে 4টে লোব থাকে, এরাও কিছু ডাক্ট নিয়ে অবস্থিত থাকে এবং যাদের থেকে কিছু হেপাটিক সেল দিয়ে ম্যাক্রোফাজ বা কিছু আলটিমেটলি লিকুইড, যেগুলো কিন্তু যাওয়া আসা করতে, সার্কুলেট করতে সাহায্য করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লিভারে যে একটা ছবি তোমাদের কাছে আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, দেখো যেখানে কিন্তু লিভার একটা আমাদের মোটামুটি ট্রায়াঙ্গুলার শেপড অর্গান, যেখানে কিছু হেপাটিক আটারি বা কিছু ডাক্ট থাকে। ঠিক দেখো তার ভেতরের দিকে একটা সবুজ রঙের ছোট্ট গ্ল্যান্ড আছে, যার অংশটাতে পয়েন্ট আউট করা আছে, দেখো দিস ইজ কল গল ব্লাডার। তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে রাখি, একটা প্রশ্ন করে আমাদের শরীরে বাইল, যেটার নাম হচ্ছে বিলিউরিবিন এবং বিলিভার্ডিন, যেটা বেড়ে গেলে আমাদের শরীরে জন্ডিস হয়। তো এই দুটো জিনিসের প্রডিউসিং বা সিক্রেশন হয় থেকে কিন্তু লিভার থেকে, বাট এটা গিয়ে জমা থাকে কিন্তু আলটিমেটলি গল ব্লাডারে। সো প্রশ্ন করলে বাইল কোথা থেকে তৈরি হয়,
উত্তর দেবে লিভার, বাট বাইল স্টোরেড অ্যাট, কোথায় জমা থাকে, উত্তরটা হবে গল ব্লাডার। এবং এই বাইল গল ব্লাডার ডাক্ট থেকে গিয়ে কিন্তু আলটিমেটলি কমন বাইল ডাক্ট গিয়ে আমাদের ওই ডিওডিনাম স্মল ইন্টেস্টাইনে মেশে, এবং অবশ্যই সেখানে মেশার ফলে কিন্তু ডাইজেশনে প্রোটিন জাতীয় পদার্থকে ডাইজেস্ট করতে আমাদের হেল্প করে। সো দিস ইজ আওয়ার লিভার। সো লিভারের ফাংশন কি? সিক্রেশন অফ বাইল, বাইল সিক্রেট করতে একটা সাহায্য করে, বুঝতেই পারছো বাইল মানে যেটা বললাম বিলিউরিবিন, বিলিভারডিন এবং কোলেস্টেরল, কিছু পিগমেন্ট মিশে থাকে। কার্বোহাইড্রেট মেটাবলিজম অবশ্যই সাহায্য করে, ফ্যাট মেটাবলিজমে ডিস্যাচুরেট করে, প্রোটিন মেটাবলিজমে ডিঅ্যামিনেশন করতে সাহায্য করে। বুঝতেই পারছো সমস্ত রকম লিভারের একটা ফাংশন কিন্তু এখানে মেনটেন করে। যে কারণে দেখবে আমাদের ক্ষেত্রে খুব বলেই থাকে যে লিভারের ফাংশন নষ্ট হয়ে যাওয়া মানে আমাদের ডাইজেশন প্রসেসটাকেই পুরো ঘেটে দেওয়া, পুরো ক্যাওয়াস লেগে যাওয়া। কারণ ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন সব কিছুর আলটিমেট ডাইজেশনে হেল্প করে কিন্তু এই লিভার। সো লিভার ফাংশন ড্যামেজ মানেই কিন্তু আলটিমেটলি আমাদের ডাইজেশন প্রসেস ড্যামেজ হতে থাকে। সো এইবার আমরা আসছি দেখো স্ক্রিনে, দিস ইজ ডাইজেস্টিভ সিস্টেমের কিছু স্টেপস আছে। দেখো আমরা যেটা স্টেপসটা তোমাদেরকে বলছি, ইনজেকশন খেলাম, খাদ্য খাওয়ার পরে খাদ্যটা মোটালিটি করে আমাদের খাদ্যনালীর ট্র্যাক দিয়ে গিয়ে আলটিমেটলি কোথাও গিয়ে ডাইজেশন হলো, কোথায় গিয়ে প্রাইমারিটা শুরু হয় স্টমাকে, সেকেন্ডারি ফেজটা হয় স্মল ইন্টেস্টাইনে, একদম লাস্ট স্টেপসটা যেটা অ্যাবজর্পশনটা দেখা যায় লার্জ ইন্টেস্টাইনে গিয়ে, দিয়ে যেটা অপাচিত অংশ থাকলো সেটা দেখো ইজেকশন হয়ে বেরিয়ে গেল। সেখানে দেখো এই স্টেপে 3টে পার্ট আছে। ব্রেকডাউন অফ ফুড, যেটা আমাদের টিথ অ্যান্ড এনজাইম স্যালাইভার মাধ্যমে সেটা খণ্ড খণ্ড করতে সাহায্য করছে। ট্রান্সফার অফ পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড থ্রু ইসোফেগাস, সেখানে কিছুটা ইসোফেগাস দিয়ে কিছুটা পার্শিয়ালি পজিশন যাচ্ছে। ফার্দার ডাইজেশন ইন স্টমাক বাই ডাইজেস্টিভ জুস, স্টমাক থেকে কিছু HCl ডাইজেস্টিভ জুস এসে ফার্দার সেখানে আরও সরল খাদ্য পরিণত করলো। কমপ্লিট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ইজ স্মল ইন্টেস্টাইন, সেটা কমপ্লিট করলো স্মল ইন্টেস্টাইনে। অ্যাসিমিলেশন অ্যাবজর্ব ফুড, সেখানে শোষণ হলো, এবং অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ওয়েস্ট জেনারেশন ইন লার্জ ইন্টেস্টাইন। জলীয় জাতীয় পদার্থটা আমাদের শরীরের জলের যে চাহিদাটা সেটা কিন্তু এখানে অ্যাবজর্বড হলো কোথায়, লার্জ ইন্টেস্টাইন, এবং যেটা অপাচিত অংশ থাকলো সেটাই কিন্তু আলটিমেটলি লার্জ ইন্টেস্টাইন দিয়ে বেরিয়ে গেল আমাদের স্টুল হিসাবে রেকটাম এবং অ্যানাসের মাধ্যমে। সো দিস ইজ ডাইজেশন। আজকের একদম সংক্ষিপ্ত লাস্ট পার্টে এসে আমরা পৌঁছেছি, যেটা আমরা এবার দেখে নেবো এই ডাইজেস্টিভ সিস্টেমের কিছু ডিসঅর্ডার বা কিছু রোগ। দেখো ফার্স্ট ওয়ান ইজ জন্ডিস। একটু আগেই বলেছি আমাদের শরীরে বাইলের পিগমেন্ট মানে রক্তে যদি বিলিউরিবিন এবং বিলিভারডিন খুব পরিমাণে বেড়ে যায়, আমাদের ইওলিশ একটা ডিসকালারেশন, সেটা নোক, আমাদের চোখে বা গায়ের রঙে দেখতে পাওয়া যায়, সেটাই আমাদের ক্ষেত্রে জন্ডিস। নাম্বার 2 ইজ নসিয়া অ্যান্ড ভমিটিং। দেখো নসিয়া বলতে বলছে হোয়ার দেয়ার is irritation in the stomach, sometimes the stomach content get ejected from the mouth. This is reflex action and is called vomiting. আমাদের একটা মোটামুটি স্টমাকের মধ্যে কোনোভাবে ইনফেকশন বা কোনো কিছু একটা তৈরি হলে যে রিফ্লেক্স অ্যাকশন, একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়ার জন্য আমাদের কোনো একটা জিনিস ফের একবার বেরিয়ে আসতে সাহায্য করে, সেটাই ভমিটিং হিসেবে আমাদের কাছে পরিচিত। অ্যান্ড দেয়ার ইজ এ ফোর্সফুল ডিসচার্জ টু স্টমাক, কন্টেন্ট আর কাম আউট অফ দ্য মাউথ। মানে বুঝতেই পারছো এটা ফোর্সফুলি ডিসচাকশন, মানে কোনো কিছু এক্সট্রা হয়ে গেলে সেটাকে জোর করে ঠেলে বের করে দেওয়া, যেটাই কিন্তু আমাদের কাছে বমি হওয়া বা ভমিটিং নামে পরিচিত। অ্যান্ড দ্য আনইজিনেস দ্যাট ইউজুয়ালি কামস বিফোর ভমিটিং ইজ নসিয়া। এই কারণে আমাদের শরীরে যে একটা আনইজিনেস ফিল করে, মাথা ধরা বা মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, দিস ইজ কল্ড নসিয়া। নেক্সট ওয়ান ইজ ব্লাড ইন স্টুল। আমাদের স্টুল বা পটিতে কেন ব্লাড দেখতে পাওয়া যায়, অনেকগুলো কারণ আছে। সিরিয়াস প্রবলেম হিসাবে দেখো লিখে দিয়েছি, যেটা আমাদের অ্যানাল ফিশারের কারণে দেখতে পাওয়া যায়, ডাইভার্টিকুলার ডিজিজ, পেপটিক আলসারে দেখতে পাওয়া যায়, ইসোফেগাল কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়, কোনো হেপাটিক ভেন যদি ফেটে যায় সেখানের মাধ্যমেও কিন্তু আলটিমেটলি রক্ত যদি স্টুলের সাথে মেশে সেটার জন্য দেখতে পাওয়া যায়। পেপটিক আলসার আছে দেখো, পেপটিক আলসার আর হোলস অর ব্রেকস ইন দ্য প্রোটেক্টিভ লাইনিং অফ ডিওডিনাম অ্যান্ড স্টমাক। ডিওডিনাল আলসার, স্টমাক আলসারাস টাইপ অফ আলসার। বুঝতেই পারছো দু ধরনের আলসার হয়ে থাকে, একটা ডিওডিনামে যদি দেখতে পাওয়া যায় সেই আলসারটা ডিওডিনাম, স্টমাকে দেখতে পেলে স্টমাক আলসার। অ্যাকর্ডিং টু দ্য পজিশন হোয়ার আর অকার, কোথায় দেখা যাচ্ছে তার ওপর বিভিন্ন রকম নাম দেখা যায়। ইসোফেগাল আলসার অলসো অকার অ্যাট টাইম ডিউ টু অ্যালকোহল অ্যাবিউজ অর এক্সপোজার টু সার্টেন অ্যান্টিবায়োটিক্স। প্রচুর পরিমাণে আমরা যে অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টাসিড খাই সেই কারণে, বা প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজামশন করলে কিন্তু এই ধরনের আলসার দেখতে পাওয়া যায়। সো একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আর লাস্ট দুটো পয়েন্ট আমাদের কাছে ডিজিজ হিসাবে দেখো, দিস ইজ ওয়ান ইজ ডায়রিয়া, অ্যানাদার ওয়ান ইজ গলস্টোন। সো ডায়রিয়া বলতে দেখো অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি অফ বোল মুভমেন্ট, পেটের মধ্যে যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা যদি অ্যাবনর্মাল কোনো মুভমেন্ট হয়ে থাকে, এবং যদি সেই স্টুলটা লুজ আর ওয়াটারি, এবং বুঝতে পারছো সেই স্টুলটা যদি একটু
লিকুইড টাইপের বেরিয়ে থাকে, সেটাই আমাদের কাছে ডায়রিয়া, যেটা কজড হয় বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন রকম আমাদের গাটের ইনফেকশনের জন্য। গল স্টোন কি বুঝতে পারছো, যেটাকে আমাদের কমন ভাষায় বলা হয় গল ব্লাডার স্টোন। স্মল স্পিসেস অফ সলিড মেটেরিয়াল ফাইন্ড ইন দ্য গল ব্লাডার, ছোটো ছোটো পাথরের মতো কোনো ক্রিস্টাল ফর্মেশন যখন গল ব্লাডার ফর্ম করে, হোয়েন দে ব্লক দ্য বাইল ডাক্ট, যেখান দিয়ে বাইল সিক্রেশন হয় ওইখানটা ব্লক করে, ইট কজেস ইমেন্স পেন অ্যান্ড নিডস টু ট্রিটেড ইমিডিয়েটলি, এবং সেখানে একটা জ্বালাভাব বা যন্ত্রণার সৃষ্টি করে। মিক্স বাউন্ড পিগমেন্ট স্টোন থাকে, টিপিক্যালি কন্টেন্ট 20 to 80% অফ কোলেস্টেরল or 30 to 70% of other constituent of calcium carbonate, palmitate phosphate, bilirubin and bile pigment। বুঝতেই পারছো, বাইল পিগমেন্ট বা ক্যালসিয়াম কার্বোনেট বা বিভিন্ন কিছু কোলেস্টেরল একটা সঞ্চিত হয়ে এই ক্রিস্টালাইজ ফর্মটা কিন্তু আলটিমেটলি ফর্ম হয়ে ওঠে। সো দিস ইজ গল ব্লাডার স্টোন, যেটা ঠিক বাইল ডাক্টের মুখে গিয়ে আটকে থাকে এবং যে কারণে বাইল না বেরোনোর জন্য ওখানে একটা জ্বালা বা যন্ত্রণার ভাব শুরু হয়। সেই কারণে কিন্তু সেখানে ইমিডিয়েটলি অপারেশন বা সার্জারি করে সেই পাথরটাকে রিমুভ করা বা কোনোভাবে ছোটো পাথর হলে ওষুধের মাধ্যমে সেটাকে গলিয়ে বের করার চান্সেস হয়ে থাকে। সো এই হলো আজকের আমাদের টপিক ডাইজেস্টিভ সিস্টেম। আমরা পরের দিন ক্লাসে নিউট্রিশন বা পুষ্টির সাথে ফুড কি, খাদ্য কি, ব্যালেন্স ডায়েট কি, বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কি, ভিটামিন কি, সেই আলোচনায় আসবো। এবং অবশ্যই তোমাদের জন্য প্রতিদিনের মতো কিছু কোশ্চেন অ্যান্সারও থাকবে নেক্সট ক্লাসে, যেগুলো বিগত লাস্ট 3-4 বছরে রেল, ডাব্লিউবিসিএস বা এসএসসির পরীক্ষার ক্ষেত্রে এসেছে। আর বাকিটা স্টুডেন্টসদের তো চেষ্টা করতেই হবে, তাদের মন দিয়ে পড়াশোনা করতেই হবে। রাইস এডুকেশন তো অলওয়েজ রয়েছে তাদের পাশে। স্যার অনেক ধন্যবাদ, আজকে সময় একদম শেষ, এখানেই আজকের ক্লাস শেষ করতে হচ্ছে। নেক্সট ডেতে আবারও ডেফিনেটলি আপনার সাথে দেখা হবে এই ক্লাসে। অনেক ধন্যবাদ। আপনারাও সকলে ভালো থাকুন। আর এই যে একটা সিচুয়েশন, এটা যত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, মনে রাখতে হবে কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, সেই দিন এগিয়ে আসছে, এবং কিছুদিন পরে আমরা জানি রেলের এক্সাম রয়েছে। সব মিলিয়ে প্রিপারেশনে কিন্তু কোনো খামতি রাখলে চলবে না। রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে আপনাদের পাশে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।